তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আমরা তো we have started shear strength of soils, তাই না? shear strength of soils লাস্টে দেখো আমরা বোধহয় এই মোহর কুলম্ব ফেলিওর ক্রাইটেরিয়া ইন টার্মস অফ প্রিন্সিপাল স্ট্রেসেস। হ্যাঁ, এখানে বেশ কিছু টার্ম আছে, এগুলো খুব ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, তোমার ফেলিওর প্লেন, মেজর প্রিন্সিপাল স্ট্রেস, মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, এগুলি সবই তোমার মেজর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস, যা নর্মাল স্ট্রেসেস। আর ফেলিওর প্লেনে কি ধরনের কাজ করে? একটা ফেলিওর প্লেনে তোমার কাজ করে শেয়ার স্ট্রেস। হ্যাঁ, বিশেষ একটা ফেলিওর প্লেনে তোমার কি থাকে? বোথ শেয়ার স্ট্রেস এন্ড নর্মাল স্ট্রেস। ফেলিওর প্লেনে তোমার কি থাকে? নর্মাল স্ট্রেস এবং shear stress. আর এছাড়া তোমার কি আছে? মেজর প্রিন্সিপাল স্ট্রেস which is sigma 1 আর মাইনর প্রিন্সিপাল স্ট্রেস which is sigma 3 এবং sigma 1 minus sigma 3 এটাকে আমরা বলি প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স, which is the difference between major principal stress and minor principal stress. এখানে আরেকটা টার্ম আছে which is termed as deviatoric stress. আমি যখন প্র্যাকটিক্যাল টেস্টিং এ যাব তখন এটা বলবো। deviatoric stress which is যেটা তোমার sigma 1 minus sigma 3 যে প্রিন্সিপাল স্ট্রেস ডিফারেন্স, সেটাকে আমরা অনেক সময় বলি, সেটাকে আবার বলা হয় deviatoric stress or deviator stress, হ্যাঁ, which is the difference between sigma 1 and sigma 3. মানে তোমার তুমি একটা সলে তুমি sigma 3 অ্যাপ্লাই করলা, then you apply deviatoric stress, the sample has failed, so you add deviatoric stress with sigma 1 and you get the value of, so you add sigma deviatoric stress which is delta sigma with sigma 3 and you get sigma 1. তাহলে sigma 1 এর ডেফিনিশন হচ্ছে sigma 3 প্লাস deviatoric stress. তাহলে deviatoric stress কোনটা? ওই যে মোট সার্কেলের যে ডায়ামিটার, তাই না? মোট সার্কেলের ডায়ামিটারটা কত? sigma 1 মাইনাস sigma 3, এটা হচ্ছে deviatoric stress or হ্যাঁ deviatoric stress অথবা deviatory stress. সো তোমার ওইটা তুমি যদি এর সাথে অ্যাড করো with sigma 3 then you get sigma 1. হ্যাঁ, তো এই ডেফিনিশনগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তোমার ইফেক্টিভ স্ট্রেস, হ্যাঁ, একটা হলো টোটাল মেজর, একটা হলো টোটাল নর্মাল স্ট্রেস which are sigma 1 and sigma 3, হ্যাঁ, sigma 1 and sigma 3। আর যদি বলি ইফেক্টিভ নর্মাল স্ট্রেস sigma 1 প্রাইম এবং sigma 3 প্রাইম, তাহলে sigma 1 প্রাইমের ভ্যালু কত হবে? sigma 1 মাইনাস পো ওয়াটার প্রেসার। হ্যাঁ, এগুলো তোমার ধারণা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, পো ওয়াটার প্রেসার সলে কিন্তু তোমার যে কোনো ডেপথে it has got some নিউট্রাল স্ট্রেস, যে নিউট্রাল যে ওয়াটার প্রেসার থাকে যেটাকে আমরা বলি পো ওয়াটার প্রেসার। সে 10 ফিট নিচে একটা, সে 5 মিটার নিচে একটা সয়েল এলিমেন্ট, তোমার গ্রাউন্ড সারফেসে ওয়াটার লেভেল আছে, তাহলে 5 মিটার নিচে তোমার হোয়াট ইজ দ্য পো ওয়াটার প্রেসার? 5 into 9.81, তাই না? তোমার z into gamma w is the value of pore water pressure. আর টোটাল স্ট্রেস আমরা কি বের করি? টোটাল তোমার যে স্যাচুরেটেড ইউনিট ওয়েট, হ্যাঁ, যদি তোমার স্যাচুরেটেড হয় তাহলে স্যাচুরেটেড ইউনিটে মাল্টিপ্লাই করলে ইউ গেট দ্য টোটাল স্ট্রেস, এবং সেখান থেকে তুমি যদি পোর ওয়াটার বাদ দাও তাহলে ইউ গেট দ্য ইফেক্টিভ স্ট্রেস। অথবা তুমি সরাসরি ইফেক্টিভ কিভাবে বের করতে পারো? তোমার যদি ইফ ইউ নো দ্য ওয়াটার লেভেলের উপরে আমরা কি করি? ওয়াটার লেভেলের উপরে তোমার আমরা ইউজ করি আইদার মোস্ট ইউনিট ওয়েট, আর ওয়াটার লেভেলের নিচে আমরা কি ইউজ করি? স্যাচুরেটেড ইউনিট ওয়েট। তাহলে ওয়াটার লেভেলের নিচে তোমার ইফেক্টিভ স্ট্রেস কত হবে? তোমার একটা পার্টিকুলার ডেপথ মাল্টিপ্লাইড বাই গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডব্লিউ, এবং যে কোনো ডেপথের ওয়াটার, যে কোনো ডেপথে তোমার পোর ওয়াটার প্রেসার ভ্যালু কত হবে? ওয়াটার টেবিল থেকে যতখানি ডেপথ নিচে আসে ডেপথ মাল্টিপ্লাইড বাই গামা ডব্লিউ। আর ইফেক্টিভ প্রেসার কিভাবে বের করি আমরা? হ্যাঁ, গামা সাবমার্জ ডেফিনিশন কি? which is gamma saturated minus gamma w, তাই তো? গামা সাবমার্জ, অথবা এটাকে আর কি বলা হয় বলো? গামা সাবমার্জ বলি আমরা, ইফেক্টিভ ইউনিট ওয়েট বলি। সাবমার্জ ইউনিট ওয়েট ইজ সেম অ্যাজ ইফেক্টিভ ইউনিট ওয়েট। এই জন্য খুব ক্লিয়ার থাকবে আর কি, তাই না? সেম তো নাকি? ইফেক্টিভ ইউনিট ওয়েট আর সাবমার্জ ইউনিট ওয়েট একই জিনিস তো। এবং এটা ডেফিনিশন কি? ইট ইজ গামা স্যাচুরেটেড মাইনাস গামা ওয়েট অফ ওয়াটার। হ্যাঁ, এবং ইফেক্টিভ ইউনিট ওয়েট এবং সাবমার্জ ইউনিট ওয়েট এটা কোন ধরনের সলিড অ্যাপ্লিকেবল হয়? Saturated. When the soil is saturated, very good. So when the soil is saturated, আর পানির উপরে যে থাকে, ওয়াটারের উপরে যেটা থাকে সেটা আমাদের থাকে কি থিওরিটিক্যালি এটা একেবারে হওয়ার কথা, ড্রাই হওয়ার কথা, বাট বিকজ অফ the capillary action at the interface of the water table and the upper layer, তোমার সেখানে তোমার কি হয়? তোমার capillary action এর জন্য তোমার এটা স্যাচুরেট থাকে না, কিন্তু it becomes
মোয়েস্ট, তো মোয়েস্ট ইউনিট ওয়েট দিয়ে কিন্তু কাজ করতে হয় তোমার। হ্যাঁ, তুমি যখন টোটাল স্ট্রেস বের করবা ওয়ার্ক টেবিলের উপরে, তখন তুমি ধরবা কিন্তু মোয়েস্ট ইউনিট ওয়েট, আর ওয়ার্ক টেবিলের নিচে ধরবা কি গামা স্যাচুরেটেড। আর তুমি যখন ইফেক্টিভ প্রেসার যে কোনো ডেপথে বের করবা, তাহলে তুমি যেটা ওয়ার্ক টেবিলের উপরে আছে সেখানে কিন্তু তুমি কিন্তু মোয়েস্ট ইউনিট দিয়ে মাল্টিপ্লাই করবা, আর ওয়ার্ক টেবিলের নিচে যেটা আছে সেখানে কি করবা, গামা স্যাচুরেটেড মাইনাস ইনটু ওয়াটার বাদ দিয়ে করতে হয়, তাই না? এভাবে এগুলো এগুলো এইসব তোমার প্রবলেম তোমার নিশ্চয়ই করছো। হ্যাঁ, এটা এগুলো খুব বেসিক জিনিস আর কি সয়েল মেকানিক্স। তোমার হাউ টু ক্যালকুলেট the values of total stresses, effective stresses, pore water pressure at any depth, below the existing ground level, EGL যেটাকে আমরা বলি, বা existing ground surface। তো এই জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের লাগবে। তোমার যে কোনো কনস্ট্রাকশন প্রবলেম করতে যাও, আমি দেখবা অনেক প্রবলেম করছে যে যেখানে ইউ আর ইন এ পজিশন টু ক্যালকুলেট দ্য ভ্যালুজ অফ টোটাল স্ট্রেস, ইফেক্টিভ স্ট্রেস, পোর ওয়াটার প্রেশার, এবং এগুলা এক্সাক্ট মিনিং। পোর ওয়াটার প্রেশার আমরা ল্যাবরেটরিতে এটাকে মডেল করি, ব্যাক প্রেশার দিয়ে আমরা একটা স্যাম্পলের মধ্যে ব্যাক প্রেশার দিয়ে ইউ মডেল পোর ওয়াটার প্রেশার। আর ফিল্ডে পোর ওয়াটার প্রেশারটা তো একদম সরাসরি তোমার বের করা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা তাহলে ইয়ে শুরু করি। আমরা তাহলে ইয়েতে চলে যাই, আমাদের আসছে মোটামুটি আমরা যেখান থেকে শুরু করছিলাম, শেষ করছিলাম যেখানে কোথায় আচ্ছা, আমি চলে যাই সরাসরি, এদিকে খুব বেশি ইয়ে করবো না। এগুলো আমি একটু স্টিপ জাস্ট, এটা আমি ইয়েতে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্লাইড শো, আমি জাস্ট ইয়ে করে যাচ্ছি। এখানে কিছু আমি ইয়ে দেখাইছিলাম, তাই না? দেয়ার নাম্বার অফ এক্সাম্পলস, অ্যাপ্লিকেশন, এগুলো দেখবা। হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় আমরা অ্যাপ্লাই করি, হোয়াট আর দ্য ফিল্ডস যেখানে আমরা শেয়ার স্ট্রেন ইউজ করি। আচ্ছা, এখানে তিনটা জিনিস খুব, এটা আগা এগেইন একটু বলি যে তোমার তিনটা মেজর কম্পোনেন্ট। একটা হলো তোমার ইন্টারলকিং, একটা ফ্রিকশন রেজিস্ট্যান্স, একটা কোহেশন। ইন্টারলকিং এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্রানুলার মেটেরিয়াল, ফর স্যান্ডস, ফর গ্রাভেলস। আর তোমার যে কোহেশন, which is the addition between soil particles, this is called cohesion. Cohesion is applicable only for clays, and friction resistance and cohesion is also applicable for fine grained soils, for silts and clays. আচ্ছা, আমাদের সয়েল কিন্তু তিন ধরনের বলি আমরা একটা বলি আমরা ফাই সয়েল, একটা বলি আমরা সি সয়েল। এগুলো পরে আবার আসবে, আমি আগে কিছু জিনিস বলতেছি, which is very very simple to understand, যে ফাই সয়েল, সি সয়েল, সি ফাই সয়েল, এটা এই তিনটা মেজর ক্যাটাগরি। তো ফাই সয়েল কোনটা? ফাই সয়েলে কি থাকবে? ইন্টারলকিং থাকবে আর ফ্রিকশন রেজিস্ট্যান্স থাকবে, মানে which has got only angle of internal friction. So these are fine soils, which are sands and silt, which are sands, which are gravels. আর সি সয়েল কোনটা? যেখানে শুধুমাত্র ফ্রিকশন থাকবে, there is no phi, there is sea soil, একটা ভেরি প্লাস্টিক ক্লে। হ্যাঁ, এবং সি ফাইটা আবার ডিপেন্ডেন্ট অন টেস্টিং প্রসিডিউর। হ্যাঁ, তুমি নরমালি কনসেন্ট সয়েলে তুমি হয়তো একটা ক্লের জন্য তুমি C0 হবে, ফাই পাবা। হ্যাঁ, তুমি ফাইও ইয়েতে পাবা। ফাই কিন্তু ফাই এবং সি কিন্তু it is both for কি সি এবং তোমার ফ্রিকশন রেজিস্ট্যান্স এবং কোহেশন, এটা তোমার কিন্তু ফাইন গ্রেইন সয়েলেও কিন্তু পাওয়া যাবে। আর তোমার ইন্টারলকিং এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স শুধুমাত্র স্যান্ডি সয়েল, যেটাকে আমরা বলছি ফাই সয়েল। আর যেখানে তোমার ফ্রিকশন রেজিস্ট্যান্স এবং কোহেশন পাওয়া যায় সেটাকে আমরা কি বলবো? সি ফাই সয়েল, সেটাকে আমরা বলবো সি ফাই সয়েল। আরেকটা বলছি আমি অনলি সি সয়েল। সি সয়েলে কি থাকবে? শুধুমাত্র কোহেশন। তো সেটা আমরা লাস্ট ক্লাসেও we had discussed. হ্যাঁ, তোমার যে তোমার প্রথম দুইটা সোর্স অনলি ফর গ্রানুলার মেটেরিয়াল, থার্ড ইজ অনলি ফর হাইলি প্লাস্টিক ক্লেস, সেকেন্ড এন্ড থার্ড ফর কোহেসিভ সয়েল। shear strength economic factors, এগুলা the number of factors, especially তোমার stress history, water content, is very important, location of water table, chemical action, environment condition, এগুলা আমরা লাস্ট ক্লাসে কিছুটা ডিসকাস করেছি। আর এগুলো তোমার দেখবা এগুলা একটু বুঝে নেবে আগে। এগুলা তোমার নট ফর এক্সাম, এটা তোমার স্পেশালি ফ্যাক্টর যেগুলো সেগুলো দেখবা। তোমাকে যে বলে হোয়াট আর দ্য ফ্যাক্টরস which influence shear strength
what are the contributing, what are the shear strength contributing factors? What are the shear strength contributing? Just a factor will declare. What are the agents which contribute shear strength? এখানে একটা জিনিস বলছিলাম যে আনলাইক কংক্রিট অ্যান্ড স্টিল সয়েল ইজ এ ভেরি কমপ্লেক্স ম্যাটেরিয়াল, হ্যাঁ, এবং এখানে আমাদের শেয়ার স্ট্রেংথ অন্য জায়গায় কি থাকে, সয়েল ইজ ভেরি স্ট্রং ইন শেয়ার স্ট্রেংথ অ্যান্ড ইন কম্প্রেসিভ স্ট্রেংথ, বাট ইট ইজ ভেরি উইক ইন টেনশনাল স্ট্রেংথ। সো দ্য বিহেভিয়ার ইজ ভেরি কমপ্লেক্স। তোমরা এরপর দেখবা আমরা যখন when we will talk about triaxial testing, তখন দেখবা যে একই সয়েলের কখনো C0 কখনো 5 পাচ্ছি, কখনো 5 পাচ্ছি, C পাচ্ছি না, হ্যাঁ, এগুলা it is highly dependent on testing procedure. Key test করতেছো, হ্যাঁ, especially when we carry out triaxial testing. এখানে তোমার যে ফ্রিকশন, এখানে তোমার যে তোমার শেয়ার স্ট্রেংথের বেসিক অ্যাসপেক্ট বুঝতে হবে তোমাকে। ফ্রিকশন বিটুইন সলিড বডি এটা বুঝতে হবে, কোহেশন বিটুইন সলিড পার্টিকলস এটা বুঝতে হবে, এবং স্ট্রেসেস অন দ্য প্লেনস পাসিং থ্রু এ পয়েন্ট রিপ্রেজেন্ট বাই মোর সার্কেল, এবং সেটা সেই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা কি বলি, দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ কল্ড পোল, দ্যাট পার্টিকুলার পয়েন্ট ইজ পোল। আর ফ্রিকশন বিটুইন সলিড বডিজ, ইউ অল নো, তোমার যেখানে যে লিমিটিং ফ্রিকশন ফোর্স ইজ কোএফিশিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন মাল্টিপ্লাইড বাই দ্য নরমাল ফোর্স। এছাড়া তোমার আছে তোমার স্ট্যাটিক ফ্রিকশন আছে, ইম্পেন্ডিং মোশন আছে, এবং যখন ইম্পেন্ডিং মোশন, যখন তোমার অ্যাকচুয়াল ফ্রিকশন, যখন ইকুইলিব্রিয়াম যে ফ্রিকশন ফোর্স দরকার হয় সেটা যদি তোমার এর চেয়ে বেশি হয়ে যায়, if it exceeds the limiting friction force, then the body is under motion, যেটাকে আমরা বলি কাইনেটিক ফ্রিকশন। যে এই জিনিস, এগুলো তোমার মেকানিক্স এর নলেজ, এগুলা হয়তো আমাদের এখান থেকে তোমার কিটা কোন জিনিসটা ডেভেলপ হয়ে আসছে, এখান থেকে তোমার আসছে তোমার অ্যাঙ্গুলার ফ্রিকশন। অ্যাঙ্গুলার ফ্রিকশন এখান থেকে আসছে, তাই না? অ্যাঙ্গুলার ফ্রিকশন which is the angle between the resultant of the normal and friction reaction. তোমার নরমাল ফোর্স এবং ফ্রিকশন ফোর্স যে রেজাল্টেন্ট, সেটা তোমার নরমাল রিঅ্যাকশন যে অ্যাঙ্গেল করে, দ্যাট অ্যাঙ্গেল ইজ কল্ড angular friction. So angular friction also prevails in soils. তো এটা খুব বেশি দরকার নাই, এটা খুব বেসিক জিনিস। F is mu n, মুটা কি, which is the static friction coefficient. এটা একটু ব্রাউজ করবো আর যেহেতু তোমার এই কনসেপ্টটা আমাদের এই শেয়ার স্ট্রেংথে আসতেছে আর কি, হ্যাঁ। আর ফ্রিকশন বিটুইন সলিড বডিজ এর মধ্যে ফ্রিকশন রেজিস্ট্যান্স থাকে, it depends on number of factors, mineralogy, shape, duration, void ratio, organic material. আর এই কোহেশনের কনসেপ্টটা যেখানে তোমার ভ্যান ডার ওয়েল ফোর্স কাজ করে, এবং দিস ইজ বেসিক্যালি অ্যাডিশন বিটুইন সয়েল পার্টিকলস, এবং দিস অ্যারাইজেস বিকজ অফ সাম বন্ডিং বিটুইন দ্য পার্টিকলস। এখানে একটা কোহেসিভ ফোর্স কাজ করে, আনলাইক কোহেশনলেস ম্যাটেরিয়াল which is sands, gravels, সেখানে কিন্তু কোনো কোহেশন নাই, একদম they are if it's in a very densely packed, তাহলেও কিন্তু এর মধ্যে কোনো কোহেশন কাজ করে না, হ্যাঁ। The particles can be easily separated, একদম loose sand, হ্যাঁ, individual particles. There is no adhesion or cohesion at all in granular materials. এবং এটার জন্য তোমার স্পেশালি ফর ফাইন গ্রেন সয়েল একটা টার্ম আসে তোমার স্পেসিফিক সারফেস এরিয়া, স্পেশালি ফর তোমার ভেরি ফাইন গ্রেন সয়েল স্পেসিফিক সারফেস ইজ ভেরি লার্জ। আর ফাইন গ্রেন সয়েলের মধ্যে তোমার যেটা লেস ফাইন গ্রেন হবে সেটা স্পেসিফিক সারফেস এরিয়া ইজ লেস, এবং স্পেসিফিক সারফেস এরিয়া এটা কিন্তু খুব হাইলি তোমার এটা এফেক্ট করে তোমার একটা ফাইন গ্রেন সয়েলের বিহেভিয়ারকে, হ্যাঁ। যত বেশি ফাইন হবে স্পেসিফিক সারফেস এরিয়া তত বেশি হবে, হ্যাঁ। এবং একটা কোর্স গ্রেন সয়েলের স্পেসিফিক সারফেস ইজ ভেরি লো, এবং তোমার কোর্স ফাইন গ্রেন সয়েল ইলেকট্রিক্যাল বন্ডিং থাকে, তোমার ভ্যান ডার ওয়েল ফোর্স থাকে, দেয়ার ইজ সাম ইলেকট্রিক্যাল চার্জ থাকে, তোমার অ্যাডসর্ব ক্যাটায়ন থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, অ্যাডসর্ব ক্যাটায়নস which are absorbed on the surface of a clay particle. এবং again that is a very big topic, clay mineralogy, হ্যাঁ, এগুলো আমরা মাস্টার্সে কভার করি। তো আর এটাও তোমার আমরা তোমার বলছি একটা ভার্টিক্যাল কাট করতে পারবা খুব ইজিলি, একটা তোমার একটা স্টিফ ক্লেতে ইউ ক্যান ক্যারি আউট এ ভার্টিক্যাল কাট, হ্যাঁ। তুমি একটা সুযোগে একটা স্লোপে তুমি একটা এক্সকাভেশন করতে পারবা, বাট which is not possible in sands, in dry sands, even in saturated sand. এটা কেন পসিবল না? বিকজ তোমার একটা ক্লে সয়েলে which has got some plasticity, সেখানে তোমার সিগনিফিক্যান্ট তোমার কোহেশন থাকে, যার জন্য তুমি ওখানে খুব ইজিলি তুমি একটা ভার্টিক্যাল কাট করতে পারো, একটা স্লোপে একটা কাট করতে পারো, কিন্তু তুমি এটা স্যান্ডে করতে পারো না। স্যান্ডে শুধুমাত্র ফ্রিকশন থাকে, ইন্টারলকিং এবং ফ্রিকশন রেজিস্ট্যান্স থাকে, এখানে কোনো there is no cohesion or adhesion between the particles, so you cannot do excavation in a sandy material.
আর এখানে এখানে কোহেসিভ সয়েল স্পেশালি ওয়াটার প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল রাদার দেন ইন গ্রানুলার মেটেরিয়াল। এগুলো আমি পরে আসবো, ইন ডিটেইল আসবো। যে তোমার ড্রেন আনড্রেন আর কোহেসিভ যে ফ্যাক্টরটা, যে কোহেশন আবার আমি তোমাদের এটাও বলছি যে অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন ফাই, এটা হলো জেনারেল টার্ম, আর কোহেশন সি হচ্ছে জেনারেল টার্ম। কিন্তু আমরা যখন এটাকে যখন আমরা খুব স্পেসিফিক করে ফেলবো তখন আমরা বলবো কি আনড্রেন কোহেশন which is CU, তোমার ইফেক্টিভ কোহেশন অর ড্রেন কোহেশন which is C prime, কাজে C is a general term for cohesion। কিন্তু এটাকে আমি যখন একদম সল জিওটেকনিক্যাল মানে স্ট্রেংথ প্যারামিটার চলে যাব তখন কিন্তু আমি C বলবো না, আমি I will tell either C prime which is effective cohesion or CU which is undrained cohesion, এবং এগুলা বের করতে হয় স্পেসিফিক টেস্ট থেকে বের করতে হয়। সিমিলারলি আমার ফাই হচ্ছে তোমার ইটস এ জেনারেল টার্ম ফর অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন, কিন্তু আমি যখন সল প্যারামিটার চলে যাব তখন আমি বলবো ফাই প্রাইম ইফেক্টিভ অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন or drained angular internal friction। ইফেক্টিভ কে আমরা অনেক সময় বলি ড্রেইন, ইফেক্টিভ অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন। আর যদি আমি বলি ফাই ইউ, সেটা হচ্ছে আনড্রেইনড অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবং এটা কি একটা হচ্ছে তোমার টোটাল স্ট্রেস, একটা হচ্ছে ইফেক্টিভ স্ট্রেস। তোমার সিইউ ফাই ইউ এই প্যারামিটার গুলো হচ্ছে ইন টার্মস অফ টোটাল স্ট্রেসেস which refer to undrained condition। মানে ড্রেনেজ, you are not allowing drainage during your testing, during your sharing, during your loading। আর যেগুলো তোমার সি প্রাইম এবং ফাই প্রাইম which are effective, একটাকে বলছি আমি undrained shears in parameters which are CU and phi u, একটাকে বলছি আমি effective shears in parameters which are C prime and phi prime। এবং এই সি প্রাইম এবং ফাই প্রাইম কে এগুলোকে বলা হয় effective shears in parameters অথবা drained shears in parameters। এবং এগুলা নিয়ে আমরা প্রবলেম করবো, কিন্তু we'll do a number of problems স্ট্রাকচারাল টেস্টিং এ দেখবা। তোমার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে ছোট ছোট প্রবলেম খুব 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 মানে ইজিলি তুমি ইউ ক্যান সলভ। কিন্তু তোমাকে এগুলা বুঝতে হবে, টার্মিনোলজিগুলা ইউ শুড বি ভেরি ক্লিয়ার। একটা হচ্ছে shears in parameters in terms of total stresses which are undrained shears in parameters, shears in parameters in terms of effective stresses which are effective shears in parameters which are C prime phi prime, একটা হচ্ছে CU phi u। আর C phi হলো তোমার জেনারেল টার্ম, ওগুলা হচ্ছে একদম স্পেসিফিক, একদম তুমি প্রিসাইসলি বলতেছো এটা কি ইফেক্টিভ shears in parameters, ইফেক্টিভ অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন নাকি আনড্রেইনড অ্যাঙ্গুলার ইন্টারনাল ফ্রিকশন, এটা কি ইফেক্টিভ কোহেশন নাকি এটা ইফেক্টিভ undrained কোহেশন, তখন তুমি স্পেসিফিক বলবা। এবং দ্যাট ডিপেন্ডস অন দা তুমি সি প্রাইম ফাই প্রাইম সিইউ ফাই প্রাইম কিভাবে বের করবা, সেটা তোমার এক একটা টেস্ট থেকে এক একটা প্যারামিটার বের হবে, এক টেস্ট থেকে সব প্যারামিটার বের হবে না। হ্যাঁ, একটা জিনিস যেমন ড্রেন কন্ডিশন আনড্রেন কন্ডিশন, এটা আমি আজকে আমি কিছুটা ডিসকাস করবো। কাজে এই তোমাদের এই বেসিক জিনিসগুলো আগে ডিসকাস করলে দেন আই উইল মুভ টু অ্যাকচুয়াল টেস্টিং, যে কি কি টেস্ট করে আমরা এই shears in parameter বের করি। হ্যাঁ, তার আগে তোমার এই বেসিক ফেনোমেনা গুলো বুঝতে হবে। মোটরসাইকেল স্ট্রেস আমাদের লাগবেই। মোটরসাইকেল আমরা কার জন্য আগে এটা বলো দেখি, আমরা কোন মোটরসাইকেল রিপ্রেজেন্টস হুইচ কন্ডিশন, এটা কি ফেলিউর রিপ্রেজেন্ট করে নাকি এটা ফেলিউর রিপ্রেজেন্ট করে না? মোটরসাইকেল অলওয়েজ drawn with failure principal stresses। হ্যাঁ, সিগমা 1 আমরা লিখছি সিগমা 1, কিন্তু এটা আসলে কি সিগমা 1 f, মাইনর প্রিন্সিপাল মেজর প্রিন্সিপাল এট ফেলিউর, আমরা এফটা বারবার লিখি না। সিগমা 3 যেটা সিগমা 3 is minor, sigma 1 মানে sigma 1f। তাহলে এটা কিন্তু খেয়াল রাখবা যে মোটরসাইকেল আমরা সবসময় আঁকি, তুমি একটা মোটরসাইকেল আঁকতে পারবা তখনই যখন তুমি sigma 1f sigma 3f জানা থাকবে। এবং এট দ্য সেম টাইম কি জানা থাকতে হবে, যে ডেভিয়েটরিক স্ট্রেস। তুমি sigma 3 জানো, তুমি যদি এটা ডায়ামিটার না জানো তাহলে তুমি কি sigma 1 বের করতে পারবে? তুমি এটা সেন্টার বের করতে পারবে? এটা সেন্টার বের করতে পারবে না। কাজে সেন্টারটা কি, সেন্টারটা একটা মোটরসাইকেল সেন্টারটা কোথায় আছে? sigma 3 প্লাস হাফ অফ sigma 1 মাইনাস sigma 3 which is half of sigma 1 plus sigma 3। কাজে মোটরসাইকেলের যে এটা তোমার সেন্টারটা, সেটা লোকেশন ফ্রম অরিজিন কোথায়? হ্যাঁ, জিনিস কথা বুঝতে পারছো কিনা, আমি কিন্তু এখন ফিগারে যাই নাই। মোটরসাইকেলের সেন্টারটা কোথায় বলো দেখি, where is the center of the motorcycle? sigma 3 আর sigma 1 এর মাঝে। না, sigma মাঝে না, তুমি একদম প্রিসাইসলি বলো অরিজিন থেকে কত দূরে? অরিজিন থেকে কত দূরে? অরিজিন থেকে sigma 3 প্লাস তার অর্ধেক, ডায়ামিটারের অর্ধেক, সেটা তো সেন্টার। তাহলে sigma 3 প্লাস sigma 1 হাফ অফ sigma 1 মানে sigma 3, এই দুটো যোগ করলে কত হয় বলো? এই দুটো যোগ করলে কত হয় বলো? 1 minus sigma 3/2, হাফ অফ sigma 1 প্লাস sigma 3, তো তাই তো বললা না? না স্যার ওইটা বলি নাই স্যার। তুমি কি বলছো? স্যার বলছিলাম sigma 1 minus sigma 3 বলে ফেলছি। না তুমি যোগ করো না, তুমি sigma 3 যোগ করো। জি স্যার বুঝতে পারছি। sigma 3 এর সাথে কি যোগ করবা? তুমি সিম্পল, এটা তো তোমার মানে কোঅর্ডিনেটস। আমি একটা তুমি কার সঙ্গে কি যোগ করবা? এই যে তোমার এই যে এখানে চলে, আচ্ছা পরে আবার আসবো, ওখানে যাই। আচ্ছা,
তাহলে এখানে তুমি দেখো এটা এগুলো আমি এই জিনিস আমি পরে ডিসকাস করছি, এগুলো দরকার নাই। তোমার তোমার ফেলিউর প্লেনে কি কি কাজ করে? থিটাটা কার সাথে অ্যাঙ্গেল? ফেলিউর প্লেনের অ্যাঙ্গেলটা কার সাথে? with major principal with with the direction of the minor principal stress or with the direction of কি major principal plane. এটা কিন্তু এই ফিগারটা দেখছো তো, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ফিগারটা একটা হলো একটা হচ্ছে তোমার মেজর প্রিন্সিপাল প্লেন, তাই না? একটা হচ্ছে মেজর প্রিন্সিপাল প্লেন, স্টপে চলে গেল নাকি? আচ্ছা, একটা হলো মেজর প্রিন্সিপাল প্লেন, মাইনর প্রিন্সিপাল প্লেন। মাইনর প্রিন্সিপাল প্লেন ইজ ভার্টিক্যাল, মাইনর প্রিন্সিপাল অ্যাক্সিস এর যে ডাইরেকশন দ্যাট ইজ হরিজন্টাল। মেজর প্রিন্সিপাল প্লেনের is horizontal, কিন্তু মেজর প্রিন্সিপাল প্লেনের মেজর প্রিন্সিপাল স্ট্রেসের ডাইরেকশন is vertical, হ্যাঁ? কাজেই থিটা is the angle which has been made with the major principal plane or the direction of the minor principal axis. এটা আমি তোমাদের দেখাইছিলাম। এখানে পোল কোনটাকে বলে তোমরা জানো? এখানে পোল কোনটাকে বলে? বলছি which is the pole? Pole is the A, তাই না? পোল কোনটা এখানে? এই যে A is the pole, হ্যাঁ? আর এই যে এই এডিটা কি তাহলে? এডিটা হলো ফেলিউর প্লেন, এবং ফেলিউর প্লেনের এবং এটা যদি থিটা হয়, হ্যাঁ, তোমার ফেলিউর প্লেনের সাথে অ্যাঙ্গেল কিন্তু থিটা। এটা থিটা হলে কিন্তু এটা 2 থিটা হয়। সেটা সেন্টার থেকে দেখাইছিলাম, হ্যাঁ, সেন্টার থেকে দেখাইছিলাম, তাই না? এই যে এটা থিটা, যে সিএ এবং সিডি, তাহলে এটা সিডি এবং সিএ সমান, তাহলে এটা থিটা হয়, তাহলে এটা থিটা, তাহলে দিস ইজ 2 থিটা। এই জিওমেট্রিক্যাল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি পরে আবার দেখাচ্ছি। এবং এটা কিন্তু দিস ডাজ নট ইন্ডিকেট ফেলিউর। এটা কি ফেলিউর ইন্ডিকেট করে? এই যে এনভেলপটা, এটা কি মোটরসাইকেল টাচ করছে? টাচ করে নাই। The sample has not failed. The sample has not failed. টাচ করলে the sample has failed. কাজেই তোমার মোটরসাইকেলের, এটা আমি লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম যে এটা দিস ইজ দ্য লিমিটিং কেস। যখন তোমার মোটরসাইকেল যখন ট্যানজেন্ট হবে টু দ্য মোটরসাইকেল, তখনই কিন্তু ফেলিউর ইনিশিয়েট হবে। এবং এই মোটরসাইকেল এই মোহর কুলাম ফেলিউর এনভেলপ এর নিচে যত সার্কেল আছে অল স্টেবল সার্কেলস। দ্য স্যাম্পল হ্যাজ নট ফেইলড। কিন্তু এটা যখনই সার্কেল যখন এই লাইনটা ক্রস করে যাবে, তখনই কিন্তু এটা হলো ফেলিউর ইনিশিয়েট করতেছে। যখন এটা ক্রস করে যাবে তখনই দ্য স্যাম্পল হ্যাজ ফেইলড। কাজে ফেলিউর এনভেলপের উপরে কোনো মোটরসাইকেল এক্সিস্ট করতে পারে না, হ্যাঁ, বিকজ বিফোর দ্যাট দ্য স্যাম্পল হ্যাজ অলরেডি ফেইলড। এবং মোটরসাইকেল কোনটাকে রিপ্রেজেন্ট করে? মোটরসাইকেল অলওয়েজ রিপ্রেজেন্টস দ্য ফেলিউর স্টেট অর দ্য ফেলিউর কন্ডিশন। যেমন এখানে আমি দেখাইছিলাম, তাই না? এই যে এটা হলো তোমার স্টেবল, বিটা হচ্ছে তোমার ফেলিউর জাস্ট ইনিশিয়েট হচ্ছে, এবং দ্য সার্কেল সি cannot exist, because the circle C that is beyond failure envelope, which cannot exist, theoretically এটা হতে পারে না, because before that the sample has failed. এবং এটা বলছিলাম যে combination of shear stress and normal stress are such that the Mohr cycle is tangent to the Mohr Coulomb failure envelope. এখানে একটা জিনিস কিন্তু খেয়াল করবা যে Mohr Coulomb failure envelope কিন্তু ম্যাক্সিমাম shear stress কোথায়? এই মাঝখানে, তাই না? এখানে shear stressটা দেখো, এখানকার যে shear stress এই ইয়েতে তোমার আচ্ছা, আমি এখন স্লাইড করতে যাই, এখান থেকে আমি স্লাইড করতে যাই। তোমার এখানে দেখো, তোমার যেটা বলতেছিলাম যে ফেলিউর এনভেলপ ইজ ট্যানজেন্ট টু দ্য মোহর সার্কেল। আচ্ছা, এখানে ম্যাক্সিমাম এখানে যে shear stress আর ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে? এই পিকে হবে, তাই না? সেন্টারে জাস্ট একদম এক্স্যাক্টলি এখানে এই ভ্যালুটা কত? সিগমা 1 মাইনাস সিগমা 3/2। কিন্তু এখানে shear stress কত? তার চেয়ে কম না বেশি? বলতো কি ফেলিউর প্লেনের shear stress কি ম্যাক্সিমাম স্ট্রেস চেয়ে কম না বেশি? কম। তাহলে তার মানে কি সয়েল কিন্তু ম্যাক্সিমাম shear stress ফেল করতেছে না। সয়েল ফেলছে কোথায়? ম্যাক্সিমাম অবলিগিটি। এখানে দেখো, এখানে তুমি যদি অ্যাঙ্গেল টানো, এই অ্যাঙ্গেলটা তোমার এখানে যদি এখানে তুমি যদি একটা
হ্যাঁ তুমি যদি এখানে এখানে যদি তুমি একটা অ্যাঙ্গেল টানো এখানে এই যে সরি আচ্ছা তুমি যদি এখানে যদি অ্যাঙ্গেল টানো তোমার ও দিয়ে যদি ম্যাক্সিমাম ইয়েতে যদি লাইন টানো আর কি, তাহলে সেটা অবলিকুইটি, সেটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কি মোর কুলম্ব ফিল্ম অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কম না বেশি সেটা বলো দেখি। কম স্যার। কম। তাহলে স্যাম্পল কোথায় ফেল করে? স্যাম্পল ফেজ when the obliquity is maximum, যে এই অ্যাঙ্গেলটা that is maximum, not when the shear is maximum. It is very important hypothesis. It is very important hypothesis for Mohr Coulomb. Sample phase when the obliquity is maximum, not when the shear is maximum. Shear is maximum কোথায়? যেখানে তোমার half of sigma 1 minus sigma 3, এখানে কি তার চেয়ে কম, এখানে তার চেয়ে কম, এখানে তার চেয়ে বেশি, কিন্তু এখানে অবলিকুইটি বেশি আর এখান থেকে তুমি যদি লাইন টানো তাহলে অবলিকুইটি কম, আর এটাকে এই তাই তো। আর এখানে দেখো, এখানে আমি লাস্ট ক্লাসে এটা কভার করছিলাম তোমার যে Mohr Coulomb failure criteria, যদিও আমি I have already moved to Mohr Coulomb failure envelope, আমি কিন্তু এখনো ফেলিয়ার হাইপোথিসিসে যাই নাই, এটা আমি পরে যাব এবং এটা আবার আসবে, তখন এটাকে আমি আর ডিসকাস করবো না। যেহেতু আমার সিগমা 1 সিগমা 3 এগুলো চলে আসছে, কাজে আমি এই জিনিসটা এখন একটু ক্লিয়ার করে নিতে চাচ্ছি যে Mohr Coulomb failure criteria, যেটা আমি বলছি যে দিস ইজ দ্য Mohr Coulomb failure envelope, এবং এটা কোন ধরনের সয়েলের জন্য বলো দেখি, এটা ফর which type of soil? Is it for sea soil or phi soil or C5 soil? এটা কাজ C5 soil এর জন্য। আর যদি C soil তাহলে কোন দিকে রাখতাম? তাহলে অরিজিন দিয়ে এভাবে চলে যেত, ঠিক আছে। যদি গ্রানুলার মেটাল হতো তাহলে কি হতো? শুধুমাত্র ফাই হতো, তাহলে ফেলিয়ার এনভেলপটা কি হতো? অরিজিন দিয়ে ট্যানজেন্ট হতো, তাই তো, অরিজিন দিয়ে ট্যানজেন্ট হতো। C5 soil কি হবে? এটা ইট উইল হ্যাভ ইন্টারসেপ্ট অন shear stress axis, এবং সেই এই যে ইন্টারসেপ্ট সেটাকে আমরা কি বলি? The shear, what is the mathematical definition, অথবা what is the engineering definition of C? Shear, হ্যাঁ তুমি তো ল্যাবরেটরি টেস্ট করলা, তাহলে shear definition কি? তুমি মোটরসাইকেল আঁকবে, তুমি তিনটা টেস্ট করবে, তিনটা মোটরসাইকেল আঁকবে 3 স্পেসে, এবং তোমার এটা যদি অরিজিন দিয়ে চলে যায় তাহলে there is no intercept, so C is 0, you have got only phi, which is sandy soil. কিন্তু তুমি যদি দেখো যে কি সুন্দর, তোমার এখানে আরেকটা সার্কেল আছে, তোমার এখানে there is another circle, এবং এটা সুন্দর একটা tangent হচ্ছে with these two circles, এবং it and the Mohr Coulomb failure envelope has got an intercept on shear stress axis. তাহলে এটাই হচ্ছে তোমার এই যে ভ্যালুটা, the value of the intercept on shear stress axis or y axis, এটাই হচ্ছে তোমার definition of cohesion. This is the technical definition. It's not the physical definition. This is the technical definition. তোমাকে quantify করতে হবে, হ্যাঁ। This is the quantitative definition of cohesion. সেটা CU হতে পারে। এখন আমি যদি এটাকে আমি দেখো এখানে সিগমা 3 সিগমা 1 দিয়েছি, তার মানে এটা টোটাল স্ট্রেস, এটা হ্যাঁ, তাহলে এটা হবে তোমার CU। আমি কিন্তু CU লিখি না, এখন আমি জেনারেল টার্মে যাচ্ছি। আর আমি যদি সিগমা 1 প্রাইম এবং সিগমা 3 প্রাইম যদি আঁকি, তাহলে এটাকে আমি কি বলবো? C প্রাইম। আর এটাকে কি বলবো? ফাইটাকে কি বলবো? ফাই প্রাইম। আর এই ক্ষেত্রে আমার কি বলা হচ্ছিল? এই ক্ষেত্রে আমি যদি সিগমা 3 এবং সিগমা 1 দেখেছি, তাহলে আমাকে এটা কি বলা হচ্ছিল? সিটাকে কি বলা হচ্ছিল? CU। আর ফাইটাকে কি বলা দরকার ছিল? Phi U. This motorcycle has been drawn in terms of total stress or effective stress? Total stress. হ্যাঁ, তাহলে তখন আমরা কি পাবো? CU phi U পাবো। আর যদি সিগমা পাই, আমি যদি পোর বাটার প্রেসার জানি, তাহলে এটা যদি পজিটিভ হয় তাহলে সিগমা 3 থেকে সিগমা 1 পোর প্রেসার বাদ দিব, তাহলে সিগমা 3 পাবো। তাহলে এই মোটরসাইকেলটা কোন দিকে শিফট করবে? ডান দিকে না বাম দিকে? If the পোর বাটার প্রেসার is positive, তাহলে অনেক জিনিস আমি কিন্তু অ্যাডভান্স বলতেছি আর কি, দেখুন আমি আরো পরে বললাম, যেটা এসে যাচ্ছে আর কি। হ্যাঁ, তোমার যদি পোর প্রেসার যদি পজিটিভ হয় at failure, you know the value of পোর বাটার প্রেসার at failure, তাহলে তোমার সিগমা 3 প্রাইম at failure, এটা কি সিগমা 3 এর চেয়ে কি কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে এবং সিগমা 1 প্রাইম কি সিগমা 1 এর চেয়ে কি কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে তারপরে তুমি যদি মোটরসাইকেল তুমি ড্র করো সিগমা 3 প্রাইম এবং সিগমা 1 প্রাইম দিয়ে, সেই মোটরসাইকেলটা দ্যাট ইজ ইফেক্টিভ মোটরসাইকেল ইন টার্মস অফ এফেক্টিভ স্ট্রেস, সেটা কি এই টোটাল স্ট্রেস মোটরসাইকেলের চেয়ে কি ডান দিকে থাকবে না বাম দিকে থাকবে? বাম দিকে থাকবে। হ্যাঁ, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। So the motorcycle will be shifted towards left if the forward pressure is positive at failure. But if the forward pressure is negative at failure, যেটা হয় আমি আস্তে আস্তে বলবো, হ্যাঁ, একটা ডেন্স স্যান্ডে একটা ওভার কনসেন্ট্রেট প্লেতে
pore water pressure at failure becomes negative. একটা লুজ স্যান্ডে, একটা সফট ক্লেতে the pore water pressure at failure is positive. কাজে এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে সিগমা 3 প্রাইম at failure কি হবে? সিগমা 3 চেয়ে কম হবে না বেশি হবে? স্যার বেশি হবে। বেশি হবে। সিগমা 3 প্রাইম is sigma 3 minus pore water pressure. তো pore pressure is negative, so minus positive, so এটা বেড়ে যাচ্ছে। এবং স্যার সিগমা এটা 1 একবার বলবেন স্যার, এটা বুঝি নাই। না, যদি pore water pressure যদি নেগেটিভ হয় at failure তাহলে সিগমা 3 প্রাইম at failure কি সিগমা 3 at failure চেয়ে কি কম হবে না বেশি হবে? বেশি বেশি। হবে না, মাইনাস মাইনাস তাহলে ঠিক প্লাস আছে, হয়ে যাচ্ছে ঠিক না? আছে। হ্যাঁ, ঠিক একইভাবে সিগমা 1 প্রাইম at failure চেয়ে sigma 1 prime at failure will be higher than sigma 1 at failure if the pore water pressure at failure is positive. এই জন্য আমি অনেক আগাম বলে দিচ্ছি আর কি। pore water pressure is positive at failure, pore water pressure is negative at failure, এটা আসবে। কাজেই তোমার যদি তাহলে তোমার টোটাল তোমার ইফেক্টিভ সার্কেলটা কি তখন কি ডান দিকে শিফট করবে না বাম দিকে শিফট করবে? if the pore water pressure is negative at failure তাহলে effective stress circle will be shifted ডানে shift to right or left, এটা বলো আমাদের। স্যার রাইটে শিফট করবে। রাইটে শিফট করবে, হ্যাঁ, এই জন্য খুব ইম্পর্টেন্ট, এগুলো আবার আসবে। হ্যাঁ, তুমি দেখবা তখন সি ফাইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, সি প্রাইম ইজ হায়ার দেন, হ্যাঁ, এটা জিনিস আসবে। তো আমরা সেগুলো পরে যাই। তো তো আমরা ফাইবার কি চেঞ্জ হবে হ্যাঁ নাকি সি মানে হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে। হ্যাঁ, তখন টোটাল স্ট্রেস রাখলে আমার সি ইউ ফাই ইউ, আর ইফেক্টিভ দিয়ে রাখলে আমার সি প্রাইম ফাই প্রাইম। আবার সি প্রাইম ফাই প্রাইম তোমার দুই রকম, যদি প্রপোর্শন যদি পজিটিভ হয় তাহলে একরকম, প্রপোর্শন নেগেটিভ হলে আরেক রকম, তাই না? কাজে এখানে তিনটা সিনারিও আছে। হ্যাঁ, একটা হলো সি ইউ ফাই ইউ, একটা হচ্ছে তোমার সি প্রাইম ফাই প্রাইম when the pore water pressure is positive at failure, when the pore pressure is negative at failure। কাজে সি প্রাইম তোমার দুই রকম হবে, ফাই প্রাইম দুই রকম হবে, কিন্তু সি ইউ ফাই ইউ একই রকম, একটাই। এগুলো আমাদের আসবে, আমরা অনেক এই ধরনের অনেক প্রবলেম করবো, নিউমেরিক্যাল প্রবলেম করবো। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে ফেলিউর প্লেনে টাউ এফ কত আর সিগমা এফ কত, এটা আমি দেখাইছি। দেখো, দিস ইজ দ্য মোর সার্কেল, সো দিস ইজ দ্য ভ্যালু অফ টাউ এফ, আর সিগমা এফ কত, এই যে ও এ প্লাস ও ই, হ্যাঁ, ও এ প্লাস এ ই, তাই না, at failure, তাই না, সিগমা এফ at failure। তাহলে সিগমা at failure আর তোমার টাউ এফটা কি, আর দিস ইজ আর, এটা যদি আলফা হয় তাহলে আর সাইন আলফা, সেখান থেকে এটা ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা রিলেশন, যে ইন টার্মস অফ কি থিটা এফটা কি বলো, what is theta f? What is definitely theta? Theta is the angle of the failure plane, কার সাথে? with মেজর প্রিন্সিপাল। with the axis of ওটা কি Major principal মাইনর plane, sir. প্রিন্সিপাল স্ট্রেসের সাথে, অথবা Major principal plane, sir. মেজর প্রিন্সিপাল প্লেন। হ্যাঁ, একটাও বলতে পারো, আমরা রাদার এটাকে আমরা অ্যাক্সেসই বলি, এটা ইজি। হ্যাঁ, with the direction of the major, with the direction of the minor principal stress. Theta f is the angle made by the failure plane with the direction of the minor principal stress or with the major vertical principal plane, নাকি? হ্যাঁ, vertical plane এর সাথে। আচ্ছা, আর টাউ এফ হলো আর সিগমা এফ তুমি দেখো খুব সিম্পল, যে ও এ প্লাস এই, তাহলে এটা হচ্ছে তোমার, এটা সিগমা 3, এটা হাফ, এই দুটো যোগ করলে হাফ অফ সিগমা 3 হয়, আর এটা আর কস আলফা। তোমার এখান থেকে যে এই ইসিটা হাফ কস আলফা, এখান থেকে আসলে তোমার এই টার্মটা খেয়াল রাখবা। তাহলে এখানে হচ্ছে হাফ অফ সিগমা 1 সিগমা 3, এখানে হাফ অফ সিগমা 1 সিগমা 3 কস, এখানে দেখো এখানে sin 2 থিটা এফ, এখানে cos থিটা 2 থিটা এফ। আর এখানে তোমার একটা ভেরি ইম্পর্টেন্ট, what is the angle of failure plane এর সাথে, what is the relation between the angle of failure plane and the angle of intersection? This is very important relation, which is 45 degree plus 5/2. হ্যাঁ, তোমার যদি একটা যদি তোমার যদি 40 তুমি যদি phi জানো, if you know the value of phi, then you know the value of the failure plane. If you know the value of the failure plane, then you know the value of the phi. ঠিক আছে, vice versa. হ্যাঁ, তোমার যদি phi এর ভ্যালু যদি তোমার phi এর ভ্যালু যদি তোমার 30 ডিগ্রি হয়, তাহলে failure plane angle কত? 45 plus 15 ডিগ্রি, 60 ডিগ্রি। ঠিক আছে, আর ফেলিউর প্লেন অ্যাঙ্গেল যদি তোমার যদি 15 ইয়ে হয়, তোমার ধরো 60 ডিগ্রি হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ফাই, তুমি এখান থেকে এখানে বের করে ফেলতে পারবে। হ্যাঁ, এবং এরকম নেগেটিভ আসবে না। নেগেটিভ আসা মানে কি, এটা অপোজিট ডাইরেকশন আছে। হ্যাঁ, এটাকে যদি ফেলিউর প্লেনটা আমি যদি এটাকে যদি পুরো সার্কেল যদি আঁকতাম, if I draw the whole more circle, যেটা আমরা আঁকি না, তাহলে আমার এখান থেকে এইভাবে একটা লাইন আসতো না, তাই না? এটা আমরা আঁকি না কিন্তু। হ্যাঁ, তখন একটা ক্লকওয়াইজ সেম ভ্যালু ফাই, একটা পজিটিভ একটা নেগেটিভ, আমরা সবাই এইভাবে আঁকি। হ্যাঁ, আমরা আঁকি না। কাজে এখানে একটা ইম্পর্টেন্ট কোরিলেশন। আর অনেক সময় এটা ইউজ করা হয়, এটা একটা সিম্পল এক্সপ্রেশন, সিগমা 3f, যদি তুমি ওটা দিয়ে করো, তুমি যদি এটা দিয়ে করো, কোনটা দিয়ে করো, তুমি যদি কোনটা দিয়ে করো, তুমি যদি
এটা দিয়ে করো যে সিগমা এফটা কত, সিগমা এফটা হচ্ছে তোমার ও এ প্লাস কি তোমার এই এই আবার তোমার এই ইয়ে থেকে কি কোনটা কোনটা বাদ আছে দেখো, তুমি ওটা দিয়ে আনো ও এ প্লাস এইটা কত, এডি কস থিটা এফ, দেখো এইটা কত, এইটা হচ্ছে এখানে আমি এডিতে চলে গেলাম, হ্যাঁ এই হচ্ছে এডি কস থিটা এফ, আবার এডি তুমি এই বড় ট্রায়াঙ্গেল থেকে আনতেছো, এই বড় ট্রায়াঙ্গেল থেকে আনতেছো which is AB cos theta f, এবং এবিটা কি হাফ অফ এবি ইজ সিগমা 1 মাইনাস সিগমা 3। তাহলে সিম্পল এক্সপ্রেশন যদি সিম্পল, কিন্তু নরমালি আমরা এটা ইউজ করি না, আমরা নরমালি ইউজ করি এই দুটা। মোস্ট অফ দ্য টেক্সট বুকে দেখবা যে তোমার টাউ এফ ইজ হাফ অফ সিগমা 1 সিগমা 3 sin 2 থিটা ইউজ করে, এখানে হাফ অফ, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে হাফ অফ সিগমা 1 মাইনাস সিগমা 3, এখানে এটা আসছে, আর এখানে cos থিটা এফ হয়ে গেছে। হ্যাঁ এটাকে নরমালি আমরা ইউজ করি না, এটা যদি সিম্পল দিয়ে এটা আমরা ইউজ করি না নরমালি। আর থিটা এফ তো দেখালে আমি, তাহলে একইভাবে আর তুমি যদি এটাকে যদি ইন টার্মস অফ তুমি যদি ইতে নিয়ে যাও, তুমি যদি অ্যাঙ্গেল ইন্টারসেকশন নিয়ে যাও, তাহলে তুমি কি করবা, ইট ইজ ভেরি সিম্পল, যে তুমি কি করবা, তুমি এখানে এই যে 2 থিটা এফ টাকে কি করবা, 2 থিটা এফ কে কত 45 ডিগ্রি প্লাস 5/2, তাহলে 45 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 5, তাহলে 90 ডিগ্রি প্লাস 5 এটা হয়ে যাবে মাইনাস sin 5, তাহলে এটা মাইনাস sin 5, এখানে মাইনাস হয়ে যাবে, আর এখানে কি হবে 2 থিটা এফ 45 ডিগ্রি প্লাস 5, তো সাইনটা হয়ে যাবে cos, আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইজ পজিটিভ, তো সাইনই থাকবে, তাই না? তাহলে এখানে হবে sin 5, আর এখানে হবে মাইনাস কি cos 5। কি আমি কি কারেক্টলি বললাম নাকি? দেখো না স্যার, একটু ভুল বলছেন। ভুলেছে, এখানে সরি ভুলেছে, এখানে হবে cos, সাইনটা হয়ে যাবে cos বাট পজিটিভ, সো দিস উইল বি cos থিটা cos 5, তাই তো, প্লাস cos 5, ইজ ইট এখন কারেক্ট তো নাকি? জি স্যার, এবার ঠিক আছে। হ্যাঁ প্লাস cos 5, আর এখানে হবে মাইনাস sin 5, সেকেন্ড কোয়াড্রেন্টে cos is নেগেটিভ, সো এটা নেগেটিভ, আর cos তো হয়ে যাবে sin, যদি we are dealing with 90 ডিগ্রি, হ্যাঁ তাহলে cos sin হয়ে যাবে। अगेन এটা ট্রিগোনোমেট্রি আর কি, হ্যাঁ সেটা আমি লাস্ট ক্লাসে বলতে এটা ভুল করছিলাম, এটা হ্যাভ কারেক্টেড হিয়ার, আমি এখানে cos লিখছিলাম, তোমরা যদি আগে ইয়ে দেখো আর কি, ভিডিওটা আমি দেই নাই, ভিডিও দেখলে তুমি এখানে আজকে দেখতেছো এটা sin হয়ে গেছে, I have corrected this one, ভুল করছিলাম, এখানে আমি cos রাখছিলাম, এটা কি হবে, cosটা হয়ে যাবে তোমার sin হয়ে যাবে, এবং এটা নেগেটিভ হয়ে যাবে, সো মাইনাস, সো এটা খুব ভালো সুন্দর করে মনে রাখবে আর কি, হ্যাঁ। আর তুমি যদি এই টার্মটা ইউজ করো তাহলে cos স্কয়ার হবে, তুমি যদি এই সিগমা থিটা ইউজ করো তাহলে cos স্কয়ার লিখলাম, এখানে অলরেডি cos লিখবা, হ্যাঁ এটা আমরা খুব একটা ইউজ করি না, আমি অনেক টেক্সট বুকে এটা দেখি না আর কি। আর এখানে তুমি দেখো যে হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন ফর তোমার কি বলবো এটাকে, তোমার আমি তো এখনো এতে যাই না, কিন্তু I have not yet moved to the expression for major and minor principal stresses, molecular failure criteria in terms of major and minor principal stresses। তো সেটা করতে গেলে আমি কি করছি দেখো, তোমার এখানে তুমি দেখো যে ওই ট্রায়াঙ্গেল থেকে আমি কি করতেছি, তোমার যে তোমার ইয়ার ভ্যালুটা দেখো, এই যে এই ট্রায়াঙ্গেল দেখো, যে আমি জাস্ট এই ট্রায়াঙ্গেল থেকে তোমার sin 5 কত, দিস r বাই fc, তো fc কত, fo প্লাস oc, fo কত c cot 5, এই ট্রায়াঙ্গেল থেকে, তাই না? এটা যদি c হয় তাহলে fo হলো এটা হলো, তাই না, তোমার এটা কত, এটা তো হলো c tan 5, তাহলে হরিজন্টাল ভ্যালু হচ্ছে c cot 5, আর এই ভ্যালুটা কত, oc ভ্যালুটা কত, সিগমা 3 প্লাস সিগমা 1 মানে সিগমা 3/2, তাহলে সিগমা 1 প্লাস সিগমা 3, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে দেওয়া হয়েছে, দেখো এটা লিখছি আমি, দেখো এটা লিখে দেন sin 5 ভ্যালু লিখছি, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা হয়েছে, এটা হাফ অফ c লিখবা, এই হাফ অফ চলে গেল, তাহলে 6 মানে সিগমা এটা, তাহলে এটাকে তুমি ক্রস মাল্টিপ্লাই করো, 2c cot 5 sin 5 মাল্টিপ্লাই করলে এটা 2c cos 5 হয়ে যাবে এখানে, আর এখানে সিগমা 1 sin 5 সিগমা 3 sin 5, সিগমা 1 sin 5 সিগমা 3 sin 5, তাই না? এটার সময় এটা তাহলে কোথায় লিখলাম দেখো, যে সিগমা 1 sin 5 সিগমা 3 sin 5, সিগমা 1 সিগমা 3, আর 2c cot 5 into sin 5 is cos 5, তাহলে এখান থেকে সিগমা 1 তুমি এই পাশে নিয়ে আসলে, এটা কমন নিলে 1 - sin 5, আর এটাকে সিগমা 2 পাশে নিয়ে গেলে 1 + sin 5 + 2c, তাহলে সিগমা 1 হচ্ছে এই এক্সপ্রেশনটা, হ্যাঁ, এবং এটাকে ফর্ম ট্রিগোনোমেট্রি 1 + sin 5 divided by 1 - sin 5 is 45 ডিগ্রি tan square pi/2, আর cos 5 by 1 - sin 5 এটা হলো tan 45 ডিগ্রি plus 5/2, so this is the expression for, this is the general expression for তোমার মোর কুলম্ব ফেরিক ক্রাইটেরিয়া ইন টার্মস অফ প্রিন্সিপাল স্ট্রেসেস, হ্যাঁ এখানে কোনো ইকুয়েশন নাই, মোর কুলম্বের ইকুয়েশন কি, এই ওইলাইন ইকুয়েশন কি, টাউ ইকুয়াল টু
সিগমা প্লাস সি tan phi তুমি যদি এই এটার ইকুয়েশন বলো আর কি এটা আমি পরে আবার আসবে what is the equation of this line বলো দেখি what is the equation of this line কি বলো tau f equals to কি tau equal to sigma tan কি tau equals to কি c plus sigma tan phi তাই তো y equal to mx plus c এটাই তো ইকুয়েশন নাকি জি স্যার হ্যাঁ তাহলে y টা কি y টা tau হ্যাঁ m টা কত tan phi হ্যাঁ তাই না আর এটা কত x কত সিগমা এফ সিগমা হ্যাঁ সিগমা বলে তাহলে 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 মোহর কুলম্ব ফেলিউর তো তোমার করসপন্ডিং টু ফেলিউর তাহলে আমার মোহর কুলম্ব ফেলিউর এনভেলপের ইকুয়েশন কি হবে এটা কিন্তু পরে আবার আসবে আমি কিন্তু অনেক দিন আগে বলে দিচ্ছি আর কি আমি অনেক কিন্তু একই সাথে বলে যাচ্ছি আর কি একটা সাথে একটা ভেরি রিলেটেড তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন তোমাকে জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য মোহর কুলম্ব ফেলিউর এনভেলপ তুমি কি বলবা c plus sigma tan phi না তুমি বলবা tau f equal to c plus sigma tan phi f এখানে f টাকে আনতে হবে আর এবং সিগমাটাও সেটা কোন ইয়েতে at failure সেই সিগমাটাও কোথায় at failure কারণ মোহর কুলম্ব ফেলিউর ইকুয়েশনটা তো it corresponds to failure তাই না তাহলে tau f equal to sigma f c টা হয় cu হবে বা phi u হবে cu হবে বা c প্রাইম হবে এটা কি ইফেক্টিভ নাকি আপাতত c বলি বা f বলি at failure তাহলে c plus sigma tan phi c plus sigma tan phi is the value of is the equation of the Mohr Coulomb Fellin envelope এটা আমাদের Mohr Coulomb Fellin কাছে আমরা যাব তাহলে এই ইকুয়েশন দিস ইজ জেনারেল ইকুয়েশন হ্যাঁ দিস ইজ জেনারেল ইকুয়েশন এখন তোমার যদি c যদি 0 হয় তুমি দেখো c 0 হলে কি হবে এটা 1 0 হয়ে যাচ্ছে তাহলে সিগমা 1 = সিগমা 3 tan phi আমাদের নরমালি কনস্ট্যান্ট ক্লেতে c 0 হয়ে যায় আমরা এটা পরে দেখব তখন আমাদের ইকুয়েশন অনেক সিম্পল হয়ে যায় তখন আমাদের ইকুয়েশন অনেক সিম্পল হয়ে যায় যদি c 0 হয়ে যায় তাহলে which happens in normally constant clay and also in sands and normally constant clays এটা আমি পরে আসবো হ্যাঁ c is 0 for normally constant clays and sands তখন কিন্তু এক্সপ্রেশনটা তোমার এটা 0 হয়ে যেতে তাহলে সিগমা 1 = সিগমা 3 tan phi plus 5/2 আর এখানে এটা এই থিটা টার্ম ফ্রম ট্রিগোনোমেট্রি আসছে হ্যাঁ এটা হলো প্লাস tan স্কয়ার প্লাস এখানে tan স্কয়ার মাইনাস এটা 1 plus sin phi এটা 1 minus 1 plus কাজে c যদি 0 হয় তাহলে সিগমা 1 বাই সিগমা 3 কত হবে c যদি 0 হয় তুমি দেখছো এটা যদি 0 হয় তাহলে সিগমা 1 বাই সিগমা 3 কত হবে সিগমা হবে 1 plus sin phi by 1 minus sin phi ঠিক আছে আর c যদি আর at the same time তোমার সিগমা এবং সিগমা 3 বাই সিগমা 1 কত হবে তার জাস্ট ইনভার্স হবে ঠিক একইভাবে এটাকে আমরা 1 plus sin phi by 1 minus sin phi লিখতে পারি tan square 45 plus 5/2 এটাকে লিখতে পারি tan square 45 minus 5/2 এবং এই ইকুয়েশনকে বলা হয় এই যে চারটা ইকুয়েশন লিখলাম তোমার দুইটা একই জিনিস একটা এই একটা ইকুয়েশন এই একটা হচ্ছে তোমার দিয়ে 1 plus sin phi minus sin phi দিয়ে অথবা tan square দিয়ে একটা হলো সিগমা 3 বাই সিগমা 1 এইগুলোকে বলা হয় তোমার অবলিকুইট রিলেশনশিপস যেখানে তোমার c is 0 যেখানে তোমার c is 0 তাহলে আমি এখন তাহলে ফিরে আসি যেমন এই ইকুয়েশন আমি ইউজ করব I will use this equation to solve a number of problems triaxial testing I will solve আমি তোমাদের একটা তোমার এক্সাম্পল শিটই দিব আমি যেখানে তোমার 10 12 15 প্রবলেম আছে হ্যাঁ এবং এগুলো আমরা will discuss all these problems হ্যাঁ টিপিক্যাল প্রবলেম আমরা ডিসকাস করব এবং আমরা মোটরসাইকেল নায়কে তুমি দেখো এই প্যারামিটারগুলি phi cu c প্রাইম phi প্রাইম এগুলো তুমি বের করতে পারো বাই ড্রয়িং মোটরসাইকেল অথবা তুমি নিউমেরিক্যালি এটা সলভ করতে পারো তুমি যদি সিগমা 3 1 জানো সিগমা 3 জানো হ্যাঁ এবার তোমার যদি cu 0 হয় তাহলে তুমি এখানে phi পেয়ে যাবে না তুমি দুইটা টেস্ট করছো তুমি দুইটা ইকুয়েশন জানো সিগমা 1 সিগমা 3 দুইটা ইকুয়েশন জানো হ্যাঁ আনরেন্টেড দুইটা সিগমা 1 সিগমা 3 জানো তাহলে দুইটা ইকুয়েশন দিয়ে তুমি এই দুইটা আনসার করতে পারবে না তোমার যদি সিগমা 1 প্রাইম যদি দুইটা টেস্ট করো তাহলে দুইটা ইকুয়েশন করতে পারবে না আবার যদি cu বা c প্রাইম 0 হয়ে যায় কার জন্য 0 ফর নরমালি কনস্ট্যান্ট ক্লে এবং ফর স্যান্ড এটা যদি 0 হয়ে যায় তাহলে তুমি যদি সিগমা 1 সিগমা 3 জানো তাহলে তুমি phi বের করতে পারবে তুমি যদি সিগমা 1 প্রাইম সিগমা 3 প্রাইম জানো তুমি সিগমা 1 জানো সিগমা 3 জানো ফরওয়ার্ড প্রেসার ফেলিউর জানো তাহলে তুমি সিগমা 1 প্রাইম জানো তুমি সিগমা 3 প্রাইম জানো সো ফ্রম দিস ইকুয়েশন ইউ ক্যান গেট দ্য ভ্যালু অফ phi প্রাইম কাজে তুমি একবার এটা থেকে বের করো phi u এটা থেকে বের করো phi প্রাইম কাজে এই দুটো দিস ইজ ভেরি বেসিক ইকুয়েশন একটা হলো this is the প্রথম ইকুয়েশনে কি বলবো this is the Mohr Coulomb failure criteria in terms of total stresses মানে in terms of total principal stresses this is the Mohr Coulomb failure criteria in terms of total principal stresses মানে sigma 1 এবং sigma 3 দিয়ে this is the Mohr Coulomb failure criteria in terms of
ইফেক্টিভ স্ট্রেসেস সেখানে কি কি আছে সিগমা 1 প্রাইম এবং সিগমা 3 প্রাইম এবং বাদ বাকি সবই আছে। যখন আমি সিগমা 1 সিগমা 3 লিখছি তখন আমি দেখছো এখানে কি লিখছি দেখছো, আমি এখন কিন্তু জেনারেল ফর্মে নাই, আগে ছিলাম জেনারেল ইকুয়েশন। হ্যাঁ তুমি এর আগে দেখো, এর আগে ছিলাম আমার জেনারেল ইকুয়েশন, আমি এখানে ইউ আনি নাই, আমি এখনো প্রাইম আনি নাই, এখানে আমি কিন্তু কোনো তোমার আমি উপরে চলে যাচ্ছি, খুব বেশি কারো বলতে পারলাম না। হ্যাঁ তাহলে এই যে দুটো ইকুয়েশন, হ্যাঁ একটা হচ্ছে তোমার ইন টার্মস অফ উইথ টোটাল স্ট্রেসেস সেখানে কি থাকবে ফাই ইউ সি ইউ, আর তুমি যদি সিগমা 1 প্রাইম সিগমা 3 প্রাইম আমি আগে বলছি তোমাদের, তখন সেখানে কি থাকবে 5 প্রাইম এবং টি প্রাইম সি প্রাইম। দেখছো কাজে এটা হলো দিস ইজ দা মোহর কুলম্ব ফেলিউর ক্রাইটেরিয়া ইন টার্মস অফ total principal stresses. This is the Mohr Coulomb failure criterion in terms of effective principal stresses, which are sigma 1 prime and sigma 3 prime. And here you have sigma 1 and sigma 3. এবং এটাকে অনেক সময় বলি ইফেক্টিভ এই যে এবং সিইউ ফাইউ কে বলা হয় আনব্রেন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার, সি প্রাইম ফাইভ কে বলি ইফেক্টিভ শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার, অনেক সময় এটাকে বলা হয় ব্রেইন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার। ইফেক্টিভ না বলে এটাকে বলা হয় ব্রেইন শিয়ার স্ট্রেন্থ প্যারামিটার। হ্যাঁ কাজে আমি আজকে অনেক জিনিসই রিভিউ করলাম আগে, এটা আমি আই হ্যাভ অলরেডি কভার্ড। আর ফেইলিউর ইন সয়েল মাস, এটা মোবিলাইজ হয়, এটা আমাদের এই জিনিস আমি অলরেডি কভার করছি, এটা আমাদের বলার দরকার নাই। আমি যেটা যেতে চাচ্ছি এইখানে এই ফিগারে যেতে চাচ্ছি, তোমার একটা টিপিক্যাল তোমার যখন ফেলিউর হয় তোমার দেখো ইল, একটা হচ্ছে ইল, একটা হচ্ছে পিক, একটা হচ্ছে সি উইচ ক্রিটিক্যাল, একটা হচ্ছে রেসিডুয়াল। হ্যাঁ তোমার এই ইল্ডের মধ্যে কি থাকে, ইল্ড হয় তোমার যখন রিকভার, এখানে যে ডিস্টরশন হয় স্যাম্পলে, তুমি যখন এটাকে যখন লোডিং করতেছো এই এখান থেকে ওয়াই পর্যন্ত তোমার এখানে যে ডিস্টরশনটা এটা উইচ ইজ রিকভারেবল, এবং সেখানে তোমার কি কি ধরনের ডিস্টরশন থাকে, তোমার হতে পারে একটা তোমার একটা হতে পারে তোমার কি বলবা, তোমার এখানে ধরো আমি যদি বলি একটা হতে পারে তোমার রোটেশন হতে পারে, একটা হতে পারে তোমার কম্প্রেশন। হ্যাঁ এবং which are recoverable। হ্যাঁ তুমি স্ট্রেস যদি রিমুভ করো তোমার এটা আবার রিকভার করবে আপ টু ইল। হ্যাঁ ওখানে তোমার রিকভারেবল ডিস্টরশনটা ইন দ্য ফর্ম অফ কি হতে পারে, রোটেশন হতে পারে এবং ভেরি স্মল রোটেশন এট দ্য কন্টাক্ট পয়েন্ট অফ দ্য পার্টিকলস, অথবা তোমার ভার্টিক্যাল কম্প্রেশন হতে পারে। আচ্ছা এরপরে কি হয় তোমার দেখো একটা ডেন্স স্যান্ড অথবা একটা স্টিফ ক্লে অথবা ওভার কনসিডার ক্লে, সেটা যেন তুমি সবসময় একটা পিক পাবা। এগুলো হলো তোমার জেনারেল বিহেভিয়ার, স্ট্রেস স্ট্রেন বিহেভিয়ার। শেয়ার স্ট্রেসের সাথে ভার্টিক্যাল শেয়ার স্ট্রেনও বলতে পারো, অথবা কি বলতে পারো অ্যাক্সিয়াল স্ট্রেন, দুটাই। এখানে স্ট্রেনটাকে আমি রাখছি, ইজ আইদার শেয়ার স্ট্রেন অর ভার্টিক্যাল স্ট্রেন। কাজে এইটা দিস ইজ দ্য পিক ভ্যালু। তাহলে এখান থেকে তাহলে ওয়াই থেকে পি পর্যন্ত তোমার কি হয়, সেখানে তোমার প্লাস্টিক ডিফর্মেশন হয় এবং ইলাস্টিক ডিফর্মেশন হয়, which is not recoverable। তোমরা একটা সেকেন্ড দাও। হ্যাঁ ওকে হ্যাঁ আচ্ছা এরপর দেখো তোমার একটা তোমার এখান থেকে এসে তোমার এখানে একটা এটাকে বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে আলটিমেট স্ট্রেন। এটাকে অনেক সময় বলি আমরা রেসিডুয়াল বলি। তাহলে এই বিহেভিয়ারটা কার জন্য? দিস বিহেভিয়ার ইজ ফর হোয়াট? ফর ডেন্স স্যান্ড এন্ড স্টিফ ক্লেস, এবং এই সিটাকে আমরা বলা হচ্ছে ক্রিটিক্যাল স্ট্রেন্থ, এটাকে অনেক সময় আলটিমেট বলে অথবা রেসিডুয়ালও বলে। আবার এই যে দেখো রেসিডুয়াল এই আটটা, এটা যদি আর না কমে তাহলে আলটিমেট এবং রেসিডুয়াল সেম হয়ে গেল। প্লেস অনেক সময় আরো কমে যায়, হ্যাঁ ক্রিটিক্যাল স্টেট থেকে আরো কমে গিয়ে রেসিডুয়াল হচ্ছে। তো আমরা বেসিক্যালি দেখো এত কমপ্লিকেশনে যাব না। আমরা বলবো ধরো আমরা বলবো এই ইল্ডো যাব না, একটা বলবো পিক এবং একটাকে বলবো রেসিডুয়াল অর আলটিমেট। হ্যাঁ সো উই মেক ইট সিম্পল। হ্যাঁ আমরা ডেন্স স্যান্ড এবং স্টিফ ক্লের কি বলবো, একটা হলো পিক শেয়ার স্ট্রেন, একটা কি বলবা রেসিডুয়াল অর আলটিমেট। আমরা ক্রিটিক্যালে যাব না, ক্রিটিক্যাল সয়েল মেকানিক্স ইজ এগেইন another big topic। এগুলো আমরা ফোর্থ ইয়ারে পড়ে, হ্যাঁ ক্রিটিক্যাল সয়েল মেকানিক্স, হ্যাঁ ক্রিটিক্যাল স্ট্রেন। কাজেই আমরা এর নিচে না যাই, আমরা একটু থাকি
আমরা একটাকে বলবো ডেন্স স্যান্ড, স্টিফ ক্লে অথবা ওভার কনসোলিড ক্লে। এটার জন্য আমরা কি স্ট্রেংথ আসবে? পিক শেয়ার স্ট্রেংথ এবং রেসিডুয়াল অর আলটিমেট শেয়ার স্ট্রেংথ, ঠিক আছে? আর তোমার যে লুজ স্যান্ড অথবা যে সফট ক্লে হয় তাহলে তোমার ওখানে কোনো পিক দেখায় না। পিক দেখায় না দেখে এখানে সরাসরি এটাকে বলছে আলটিমেট, আর এটাকে হচ্ছে রেসিডুয়াল, এবং এই দুটো মোটামুটি ভেরি ক্লোজ। কাজে একটা লুজ স্যান্ড অথবা একটা সফট ক্লের জন্য আলটিমেট শেয়ার স্ট্রেংথ এবং রেসিডুয়াল শেয়ার স্ট্রেংথ দে আর সেম, অলমোস্ট সেম, ঠিক আছে? কাজে পিক ভ্যালুটা তোমার কার জন্য আসবে না, পিক ভ্যালু কার জন্য আসবে না? লুজ সয়েলের জন্য। লুজ স্যান্ড অথবা সফট ক্লে, এটা অনেকক্ষণ পর্যন্ত এটা তোমার শেয়ার মানে তোমার সফটেনিং হয়। এটাকে বলা হয় তোমার এই যে তোমার এটা তোমার ইলাস্টিক বিহেভিয়ার। এই যে এই ওয়াই থেকে পি এটাকে বলে তোমার ওয়ার্ক হার্ডেনিং বিহেভিয়ার। পি থেকে সি এটাকে বলে সফটেনিং বিহেভিয়ার। হ্যাঁ, এগুলো আরো অনেক অ্যাডভান্স ইয়ার। হ্যাঁ, অত ডিটেইলে আমি যাব না আর। হ্যাঁ, ওয়ার্ক হার্ডেনিং, ওয়ার্ক সফটেনিং, হ্যাঁ, ইলাস্টিক বিহেভিয়ার। দেখো এটা এখান থেকে একটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার, পিক পর্যন্ত যেটা যে বিহেভিয়ার সেটাকে বলে ওয়ার্ক হার্ডেনিং বিহেভিয়ার। এটা আরো স্ট্রেন হচ্ছে, আর স্ট্রেন আরো বাড়তেছে। এখান থেকে তুমি আরো স্ট্রেন দিচ্ছ, আরো বাড়তেছে, আবার কমে যাচ্ছে। এটাকে বলে ওয়ার্ক সফটেনিং, যেটা সফটওয়্যারের মধ্যে পাওয়া যায়। ওয়ার্ক সফটেনিং তোমার ইয়েতে এটা আসে না, তোমার লুজ বা ইয়েতে তোমার ওয়ার্ক সফটেনিং আসে না সমান। হ্যাঁ, তারপরে রেসিডুয়াল চলে গেল। হ্যাঁ, বলো। হ্যাঁ স্যার, বলতেছিলাম কি স্যার, ক্রিটিক্যাল কি মানে সবসময় আলটিমেটের চেয়ে বেশি হবে? মানে ওই যে ক্রিটিক্যাল এটা না, যে তোমার রেসিডুয়ালটা দেখছো না, ক্রিটিক্যাল চেয়ে কম না? কাজে আমি এই ক্রিটিক্যাল এবং রেসিডুয়াল দে আর সেম, অলমোস্ট সেম। আর এটা অল্প কমে যায় আর কি। কাজে আমি আই এম নট মেকিং থিংস মোর কমপ্লিকেটেড। আমরা এতগুলো আমি আনবো না। আমি কি আনবো বুঝতে পারতেছো? ইল আমাদের আসবে না। ইলটা দেখা যায় কি জন্য? ইল হচ্ছে তোমার মানে ইলাস্টিক বিহেভিয়ার। ইল পর্যন্ত তোমার সয়েলে কি হবে? ইলাস্টিক তোমার ইলাস্টিক ডিস্টরশন হবে, in the form of কি? In the form of rotation or in the form of vertical compression or extension, এবং সেখানে তোমার রিকভারেবল, তুমি যদি স্ট্রেস রিমুভ করো এটা রিকভার করবে, which is elastic deformation। আর y থেকে p পর্যন্ত কি? সেখানে তোমার ইলাস্টিকও থাকবে, প্লাস্টিকও থাকবে, এবং সেখানে তুমি যদি স্ট্রেস রিমুভ করো তাহলে কিছুটা হয়তো তোমার রিকভার করবে, কিন্তু মোস্টলি তুমি রিকভার করবে না। আর p থেকে তুমি যখন ইতে চলে যাও, যেটাকে আমি বলছি ওয়ার্ক সফটেনিং, y থেকে p কে বলা হচ্ছে ওয়ার্ক হার্ডেনিং বিহেভিয়ার, আর পি থেকে সি কে বলা হচ্ছে ওয়ার্ক সফটেনিং বিহেভিয়ার। তখন তোমার ডিফর্মেশন ইজ কমপ্লিটলি প্লাস্টিক ডিফর্মেশন। এটা কমপ্লিটলি ইররিকভারেবল ডিফর্মেশন। কাজে আমরা দেখো, আমরা এত ইতে না যাই, যদি এটা খুব প্রিসাইসলি বিহেভিয়ার দেখানো হচ্ছে। সো ওয়ান ইজ পিক and the C is কি বলবো? এটাকে কি বলবো? সেটাকে আমি কি বলবো? আলটিমেট অর রেসিডুয়াল। এটাকে আমি এক করে ফেলছি, বুঝছো? তোমার এটার জন্য একটা হলো পিক। এখানে তো গ্রাফে ইউএসসি আলাদা পয়েন্ট হিসেবে দেখানো আছে। হ্যাঁ, আমি এটাকে আই এম মেকিং আরো, আমি এই গ্রাফটাকে সিম্পল করে ফেলতেছি। হ্যাঁ, আমি এই গ্রাফটাকে আমি এটাকে স্ট্রেট লাইন করে ফেলছি, ঠিক আছে? এই গ্রাফটাকে আমি এটাকে আমি সোজা করে দিচ্ছি, ঠিক আছে? সো ফরগেট অ্যাবাউট ক্রিটিক্যাল স্টেট, এবং এটাকে আমি বলছি রেসিডুয়াল। এই ভ্যালুটাকে আমি বলছি এখানে একটা ডিফারেন্স আছে রেসিডুয়াল এবং আলটিমেটের মধ্যে। এটা আই এম ইগনোরিং। হ্যাঁ, এত আমার প্রিসাইজলি যাব না এই থার্ড ইয়ারে। হ্যাঁ, সো ওয়ান ইজ আলটিমেট শেয়ার স্ট্রেংথ এন্ড দ্য আদার ইজ রেসিডুয়াল শেয়ার স্ট্রেংথ, অর ওয়ান ইজ পিক শেয়ার স্ট্রেংথ, পিক স্ট্রেংথ, এন্ড দ্য আদার ইজ আলটিমেট অর। এটাকে কি বলছি? আলটিমেট কার জন্য? ডেন্স স্যান্ডের জন্য আলটিমেট অর। হ্যাঁ, এটা নোট করে নাও। এটাকে আমি কি বলছি? আলটিমেট। এই ভ্যালুটাকে আমি কি বলতেছি? আলটিমেট বা রেসিডুয়াল। আলটিমেট অর রেসিডুয়াল। এটাকে এক করে ফেলছি কেন? আলটিমেট এক করে ফেলছি কারণ এই ডিফারেন্স খুব কম। আলটিমেট অর রেসিডুয়াল স্ট্রেংথ ফর কি? ইয়ের জন্য, কার জন্য এটা? ফর ডেন্স এন্ড স্টিফ ক্লে অর দেখো ওভার কনসোলিড ক্লে। আর যদি নরমাল কনসোলিড, আর যদি লুজ স্যান্ড হয় অথবা সফট ক্লে হয় অথবা নরমালি কনসোলিড ক্লে হয়, যে এনসি এবং ওসি, এটা আমি খুব বারবার ইউজ করবো। ওসি মানে হলো ওভার কনসোলিডেড ক্লে, আর এনসি মানে হলো নরমালি কনসোলিড ক্লে। যদি লুজ স্যান্ড হয় তাহলে ইল্ড আছে এই আলটিমেট এবং রেসিডুয়ালের মধ্যে। there is no difference, এর মধ্যে কোনো ডিফারেন্স দেখছো? এটা কোনো ডিফারেন্স আছে? there is very small difference, না? এই যে ডিফারেন্সটা, সো উই ইগনোর। তাহলে লুজ স্যান্ডের জন্য আমাদের কি আসবে? পিক এবং পিক, আলটিমেট এবং রেসিডুয়াল সবই অলমোস্ট সেম, তাই না? ঠিক আছে, পিক তো নাই আসলে, লুজ স্যান্ডে কোনো পিক নাই। তাহলে লুজ স্যান্ডে কি থাকবে? সফটওয়্যারে কি থাকবে? আলটিমেট থাকবে, এবং which is almost same as residual। হ্যাঁ, কাজে আলটিমেটটাকে কিন্তু আমরা অনেক সময় এটাকে কি বলবো? আলটিমেটটাকে আমরা রেসিডুয়ালি বলবো। আর এখানে আমরা এটাকে ইগনোর করতেছি। হ্যাঁ, আমরা এই ক্রিটিক্যাল স্ট্রেনটাকে বাদ দিলাম।
So আমার গ্রাফটাকে আমি I am confining my graph up to here. এত পর্যন্ত আমি গ্রাফ ড্র করতেছি, ঠিক আছে? For dense and আমরা প্রবলেম যখন করব আলটিমেট এবং রেসিডুয়াল or ultimate for dense and or stiff clay pick তার সাথে কি থাকবে আলটিমেট or রেসিডুয়াল একই জিনিস আলটিমেট or রেসিডুয়াল সেম আর লুজ স্যান্ডের জন্য কি হবে there is no pick only ultimate এবং রেসিডুয়াল একটু কমে যাওয়ার সময় হ্যাঁ অনেক সময় এখানে একটু কমে তো ইটস দ্য সেম কাজে এই একটু এখানে আমরা বোধহয় শেষ করি আজকে হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে আমরা স্ট্রেইট ইয়েতে চলে যাব এগুলা আমি কিন্তু সবই এগুলা আমি সবই বুঝছি আর কি তোমাদের লাইন বাই লাইন বলি নাই হ্যাঁ যে ওয়ার্ক হার্ডেনিং দেখো ওয়ার্ক হার্ডেনিং টার্মটা আমি ইউজ করছি ডাইলেটেন্সি মানে কি তোমার যদি একটা ডেন্স স্যান্ড হয় হ্যাঁ তোমার যদি ডেন্স স্যান্ড স্টিফ হয় তোমার যখন এটা শেয়ার করে তখন তোমার যখন এটা শেয়ার করে প্রথমে অল্প একটু কম্প্রেশন হয় দেন এটা ডাইলেটেন্সি এটা ইনক্রিজ ইন ভলিউম ডাইলেটেন্সি একটা হলো কন্ট্রাকশন এই টার্মগুলো খেয়াল রাখো একটা হচ্ছে কন্ট্রাকশন হুইচ ইজ কম্প্রেশন এটা কার জন্য হবে লুজ স্যান্ডের জন্য হবে যখন শেয়ার করবে তুমি যখন একটা লুজ স্যান্ডে তুমি যখন লোড দিবা ডিউরিং শেয়ারিং ইট উইল কন্ট্রাক্ট ইট উইল কম্প্রেস হ্যাঁ ইট উইল কম্প্রেস তোমার ফিগার গুলো হবে এরকম আমি যে ভলিউম চেঞ্জ কার্ভগুলো যদি আঁকি হ্যাঁ তোমার যদি লুজ স্যান্ড হয় তাহলে এটা হবে এইদিকে যাবে শুধু কম্প্রেস করবে আর যে ডেন্স স্যান্ড হয় এদিকে যে ভলিউম চেঞ্জ হয় এটা একটা ভলিউম চেঞ্জ অ্যাক্সেস আর যে ডেন্স স্যান্ড হয় তাহলে এটা প্রথমে একটু কম্প্রেস করবে দেন ইট উইল ইনক্রিজ ইন ভলিউম এই যে বিহেভিয়ারটা এই যে বিহেভিয়ারটা এটাকে কি বলা হয় দিস কল ডাইলেটেন্সি এই যে বিহেভিয়ারটা যেটা লুজ স্যান্ড অথবা নরমালি কনসেন্ট্রেটেড হয় ডিউরিং শেয়ারিং দিস ইজ কন্ট্রাকশন বিহেভিয়ার which is compression loose sand normally concentrated which you share quite is always compresses during sharing always volume change is always negative এটাকে বলে নেগেটিভ ভলিউম চেঞ্জ কম্প্রেশন কে বলি আমরা নেগেটিভ ভলিউম চেঞ্জ হ্যাঁ অরিজিনাল ভলিউম চেঞ্জ ইন ভলিউম বাই অরিজিনাল ভলিউম আর এই যে বিহেভিয়ারটা যেটা দেখালাম তোমার ইয়ের জন্য তোমার এটা যে এই যে তোমার প্রথমে একটু কম্প্রেশন হয় তারপর এটা ইনক্রিজ ইন ভলিউম এটা কার জন্য ডেন্স স্যান্ডের জন্য স্টিফ ক্লের জন্য ওভার কনসেন্ট্রেটের জন্য তাহলে তুমি এতটুকু বুঝলা যে বিহেভিয়ার অফ ডেন্স স্যান্ড স্টিফ ক্লে and over concentrated clay they are same geotechnical behavior or strength behavior of dense sand stiff clay or stiff clay is always over concentrated clay they are same stiff clay loose sand soft clay is always normally concentrated so loose sand about NC clay dense sand and OC clay stiff clay soft clay bad diye di so dense sand and amra aro technically chole jay dense sand and over concentrated clay loose sand and normally concentrated clay is always soft clay over concentrated clay is always stiff clay kaje stiff clay soft clay আনা দরকার নেই হ্যাঁ এতটা বেশি আনা দরকার নেই so behavior is different এগুলা আমাদের পড়া in detail আসবে হ্যাঁ তো আমরা মনে হয় এখানে শেষ করি হ্যাঁ আর তোমাদের কুইজ তোমাদের স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো হ্যাঁ স্যার আমাদের পরশুদিন যে এক্সাম আছে মানে সিটিটা আছে ওইটাতে কি থিওরি ম্যাথ দুটাই থাকবে নাকি শুধু না তোমাদের বারবার বলছি তো তোমাদের বারবার বলছি শুধু প্রবলেম থাকবে থিওরি বলা কি ডেসক্রিপশন থাকবে না হ্যাঁ কোনো না there will be no definitions কোনো তোমাকে কিছু ডিসকাস বলা হবে না কুইজ দিচ্ছ তো কুইজে ছোট ডেফিনিশন আমি দেই না হ্যাঁ কুইজে আমি I always set problems ফার্স্ট ইয়ারে আমি কোনো ডেফিনিশন দিই না ফোর্থ ইয়ারে বলো ফার্স্ট ইয়ারে বলো থার্ড ইয়ারে বলো আমি তোমাদের অনেক ব্যাচ কি ফার্স্ট ইয়ারে পড়াইছি 101 থার্ড ইয়ারে C4 পড়াইছি আবার ফোর্থ ইয়ারে তোমার সলে স্পেশালাইজড কোর্স কিছু আছে সলভার ইন্টারাকশন পড়াইছি হ্যাঁ তোমাদের কিছু ব্যাচকে আমি তিনবার পড়াইছি স্যার গ্রাফের কোনো প্রবলেম থাকবে এবার যারা 50 ব্যাচ বের হয়ে গেল ওদেরকে আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি থার্ড ইয়ারে পড়াইছি আবার ফোর্থ ইয়ারে পড়াইছি তোমাদের ফার্স্ট ইয়ারে পড়াই নাই সেকেন্ড ইয়ারে পড়াইছি থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে হয়তো যদি জিওটেকনিক্যাল স্পেশালাইজেশন হতো হয়তো আমার পাস পাবে তোমরা হয়তো হ্যাঁ বলো কুইকলি বলো হ্যাঁ আমি গ্রাফের প্রবলেম থাকবে গ্রাফের এত তো তুমি দেখলা কি গ্রাফে কি প্রবলেম গ্রাফে কি প্রবলেম গ্রাফ দিয়ে দেবো তুমি তো আঁকবা বসে নাকি আধা ঘন্টা ধরে এরকম কিছু বলতেছো নাকি গ্যাসের তুমি গ্রাফ আঁকবা হ্যাঁ তোমাকে কি পার্সেন্ট ফায়দা এবং দিয়ে দিলাম এগুলো তো অ্যাকচুয়াল পরীক্ষা থাকতে পারে তোমাকে আমি যদি গ্যাসের চাটা দিয়ে দিই তোমাকে যদি পার্সেন্ট ফাইনাল এবং পার্সেন্ট সাইজ দিয়ে দিই তুমি একটা সিমিলার পেপার একটা গ্যাসের স্টাফ আঁকতে পারবে না এবং এগুলো আমি খুব ডিটেইল ডিসকাস করছি কিন্তু কিভাবে গ্যাসেসকে আঁকতে হয় কোন দিকে বাড়াইতে হয় কোন দিকে কমাইতে হয় কিভাবে করলে তোমার কার কেমন আসে এগুলো কিন্তু খুব ডিটেইল
খুব ডিটেল ডিসকাস করছি, হ্যাঁ এগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমার গ্রেন সাইজ কার্ভ তোমার কি আমেরিকান বইগুলোতে এরকম, ব্রিটিশ বইগুলোতে এরকম, এটা কেন? হ্যাঁ, ঠিক আছে, এদিকে যদি বাড়াও, হ্যাঁ, তাহলে হলো এরকম কার্ভ, এদিকে আবার এরকম কার্ভ। হ্যাঁ, এবং সেমিনার পেপারে কিভাবে ইউজ করতে সেটা ইম্পর্টেন্ট। আমাদের বহু গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার আছে, তারা ইভেন দে ডোন্ট নো যে হাউ টু use a similar paper, especially when you draw the Gantt distribution curve. আমি খুব মানে ইয়ের সাথে বলছি আর কি, খুব দুঃখের সাথে বলছে যে আমাদের অনেক গ্রাজুয়েটরা এখনো they don't know how to draw Gantt distribution curve in a similar paper. হ্যাঁ, তো খুব ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে গেছে। কোনো কাজ তোমার জিনিস আমাদের শিখতে হবে, that is more important. তো ঠিক আছে, হ্যাঁ, আর তুমি গ্যাসের কাপ আঁকলা, সেখান থেকে D60 D10 D30 এগুলো বের করতে পারবে না, সেখান থেকে তুমি বলতে পারবে না এটা কি ওয়েল গ্রেড স্যান্ড না পুল গ্রেড স্যান্ড, এগুলো বলতে পারবে না। স্যার আমরা কি তাহলে পরের দিন আমাদের সেমিলগ গ্রাফ লাগবে? মানে না না graph না, paper? আমি এটা অ্যাকচুয়াল পরীক্ষায় বলতেছিলাম, আমি অ্যাকচুয়াল পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় তোমাকে যদি আমি একটা আঁকতে দিই আর কি, গ্যাসের কাপ আঁকতে পারবে না, 5-6টা পয়েন্ট যদি দিয়ে দিই, আঁকতে পারবে না? হ্যাঁ, এখন থেকে D60 D10 D30 বের করতে পারবে না? জি স্যার। জি স্যার পারবো। হ্যাঁ, তারপর সেখান থেকে তুমি CU CZ বের করতে পারবে না? জি স্যার। তারপর তুমি সেখান থেকে ক্যান ইউ কমেন্ট অন whether the sand is well graded or poorly graded, পারবে না ক্রাইটেরিয়া থেকে কম্পেয়ার করে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি ভুয়াগে পড়াইছি, আবার ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন আবার পড়াইছি, এবং এগুলো তোমাদের কিন্তু কুইজের মধ্যে ইনক্লুড থাকবে। এগুলো তো আমি শুরু থেকে পড়াইছি, এটা শুধু ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন পড়া নাই, এটা কিন্তু আগেও পড়াইছি। কিন্তু CUC এর ডেফিনিশন আমি ভুয়াগে দিছি তোমাদের, এবং যে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু ভুয়াগে দিছি। ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, am I correct? আমি কি ঠিক বলতেছি? আমি CUC এর ডেফিনিশন কি ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন পড়াইছি নাকি তার আগেও পড়াইছি? আগে পড়ানো হয়েছে। হ্যাঁ, কাজে এগুলা কিন্তু তোমার ক্লাস 7 ইনক্লুডেড, এই জিনিসগুলি, এই টপিকগুলি তোমাকে আমি ক্লাসিফাই করতে দিচ্ছি না, যে হোয়াট ইজ দ্য গ্রুপ নেম, হোয়াট ইজ দ্য গ্রুপ স্যাম্পল, এগুলো দিচ্ছি না। কিন্তু তোমার এই যে তোমার ওয়েল গ্রেড স্যান্ড, পোলি গ্রেড স্যান্ড, ওয়েল গ্রেড গ্রাভেল, পোলি গ্রেড গ্রাভেল, এগুলো আমি শুরুতেই বলছি একদম। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া? হ্যাঁ, ওয়েল গ্রেড স্যান্ডের জন্য CU is equal to more than 6, CZ is between 1 and 3. তোমার ওয়েল গ্রেড গ্রাভেলের জন্য CU is more than 4, equal to or more than 4, CZ is between 1 and 3. এগুলো তো বুঝছি তোমাদের ডিটেইল প্রবলেম পড়াইছি, আর ছোট ছোট তোমার যে ডেফিনিশনটা বলছি। হ্যাঁ, এগুলো দেখবা, এগুলো পারবা তোমরা। হ্যাঁ, তোমার ডোন্ট গেট প্যানিক, তোমরা এগুলো পারবা। তোমার আননেসেসারি ভয় পেয়ে যাচ্ছে বেশি আর কি। হ্যাঁ, বাট there will be several problems. হ্যাঁ, একটা দিলাম প্রবলেম, একটাই পারলা না, তাহলে তো খুব খারাপ। দুইটা দিলাম, একটা পারলা, একটা পারলা না, একটু বেটার হইলো আর কি। তিনটা দিলাম, একটা পারলা, দুইটা পারলা, একটা পারলা না, আরো বেটার, তাই না? আর চারটা দিলাম, তিনটা পারলা, একটা পারলা না, আরো বেটার। তাহলে কোনটা ভালো হলো? একটা প্রবলেম দাও নাকি চারটা প্রবলেম দাও? আর চারটে না করে না পাতা মুশকিল। হ্যাঁ, তোমরা ওগুলো ডেফিনেটলি ভালো মতো দেখবা, এগুলো পারবা। হ্যাঁ, all the constant index, all the flow index, toughness index, consistency index, liquidity index, all definitions, এগুলোতে ছোট ছোট প্রবলেম দিতে পারি, এগুলো দেখে আসবো। আমি তোমাদের মানে খুব মানে ইনডাইরেক্টলি অনেক কিছু বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে আমি শেষ করি। হ্যাঁ, তোমাদের 1 ঘন্টা হয়ে গেছে। ওকে, তো আমি থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, তোমরা ভালো থাকো। তাহলে তোমাদের 4টার সময় না, মঙ্গলবার 4টার সময় তো? জি স্যার। হ্যাঁ, আমাকে কিন্তু একটু 3:30 মনে করাই দিও। হ্যাঁ, আমার I used to have several meetings every day, 3 থেকে 3টা 2টা 4টা। হ্যাঁ, গতকাল মিটিং হচ্ছে 3টা। তোমার অলমোস্ট প্রতি সপ্তাহে তোমার ভাইসের সাথে, দিনের সাথে অনেক মিটিং করতে হয়, এবং এই ক্লাস আমার জন্য খুব ঘুরো হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, তোমাদের এটার জন্য প্রিপারেশন, তুমি মনে করো না যে ক্লাসের জন্য সাবজেক্ট টিচার প্রিপারেশন লাগে না। হ্যাঁ, এটা হিউজ প্রিপারেশন লাগে, এগুলো স্লাইড তৈরি করা। হ্যাঁ, তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি তাহলে শেষ করি। হ্যাঁ, তোমাদের তাহলে 4টার মধ্যে তোমরা ইয়ে করবা। আমি তো জুমে সেম লিঙ্ক, বুঝতে পারছো? সেম আইডি এবং সেম পাসওয়ার্ড তোমরা ঢুকবা। তারপর আমি টিমে তোমাদেরকে প্রশ্নটা আপলোড করবো। আমার সাথে হয়তো ইয়ে থাকবে, প্রফেসর ইয়াসিন থাকবে টু অ্যাসিস্ট মি। কারণ একা ম্যানেজ করে ডিফিকাল্ট হবে। তোমরা যখন সাবমিট করবা, সবাই কে করতেছো না, আবার অনেকে খুব হেজি হয়ে যায়, এগুলো তোমাদেরকে আমরা ওভার টেলিফোন বলবো, তুমি আবার সাবমিট করো। হ্যাঁ, কাজে এই জিনিস খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ম্যাক্সিমাম 20 মিনিটস থেকে 25 মিনিটসে কুইজ হবে তোমার। 20 থেকে 25, ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার লাগবে না, 20 to 25 মিনিটস ম্যাক্সিমাম।
ছোট ছোট প্রবলেম 5 মিনিট লাগবে একটা প্রবলেম করতে ম্যাক্সিমাম, 3-4 প্রবলেম। তো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।